নমস্কার, আবার ফিরে এসেছি রিসেন্ট আপডেট নিয়ে। 543টা সিটেই এখন গণনা চলছে। ফার্স্ট রাউন্ড কাউন্টিং, সেকেন্ড রাউন্ড কাউন্টিং অলমোস্ট হয়ে গেছে। যেটা আমরা এখন রিসেন্ট আপডেট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 235টা সিটে বিজেপি লিড করছে। 235টা সিট মানে বন্ধু 272 পেলে তবে কিন্তু মেজরিটি সরকার গঠন করা যায়। একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি, তার মানে এখানে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, তার মানে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার করতে পারবে না। যদি এখন সরকার গড়ার সম্ভাবনা এনডিএর পক্ষেও তৈরি হয়ে থাকে তো বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। এবার যদি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে বন্ধু এটা একটা ভাবার বিষয় রয়েছে, এনডিএ কে নিয়ে সরকার করতে চাইবে বা ইন্ডিয়া অ্যালায়েন্স সরকার করতে পারবে কিনা। খুব একটা কঠিন এবং একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হয়েছে। আর এটা আমাদের কাছে, এটা একটা গণতন্ত্রের জন্য খুব প্রয়োজনীয় একটা পরিস্থিতি যে মানুষ শুধুমাত্র ধর্মের জন্য ভোট দেয়নি। এটার থেকে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র হিন্দু মুসলমান, শুধুমাত্র মসজিদ করা, শুধুমাত্র রাম মন্দির করা, জয় শ্রীরাম বলা, এগুলোর জন্য মানুষ ভোট দেয়নি। মানুষ ভোট দিয়েছে এমপ্লয়মেন্টের জন্য। মানুষ ভোট দিয়েছে যে আমাদের আর্থিক ইনইকুয়ালিটি তৈরি হয়েছে। ভারত পৃথিবীর পঞ্চম লার্জেস্ট অর্থনীতি হয়েও আজকে 80 কোটি মানুষকে আজকে রেশনের দোকানে দাঁড়াতে হচ্ছে, সরকারকে রেশন দিতে হচ্ছে। তো এইরকম বড় অর্থনীতি হয়ে কি লাভ আছে? তো মানুষ এগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছে এবং আজকে ভোটের রেজাল্টের প্রতিফলনে আমার মনে হচ্ছে সেগুলো মানুষের কাছে পৌঁছেছে। শ্রীরাম থেকে রাম মন্দির, এটা একটা সংখ্যক মানুষের কাছে ঠিক আছে, কিন্তু ধর্ম দিয়ে ভারতীয় মানুষ, ভারতবাসীকে বিচ্ছিন্ন আলাদাভাবে করা যাবে না। ধর্ম দিয়ে ভারতকে বিভাজন করা যাবে না। মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে। আমরা কোনো ধর্মের ভিত্তিতে দেশকে চালাবো না। দেশ একটা সেকুলার থাকবে। আমরা চলবো বিজ্ঞানের ভিত্তিতে, আমরা চলবো সমাজে উন্নতির ভিত্তিতে, আমরা চলবো মানুষের প্রগতির কথা বলে। আমাদের দেশ এগোবে প্রগতি নিয়ে। আমরা কেন ধর্ম, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এইসব করে কাটাবো? আমরা কেন যোগ্যতা হিসাবে মানুষের কাজের কথা বলবো না? আমরা কেন শুধুমাত্র এই নিচু জাতি উঁচু জাতি ব্রাহ্মণ ক্ষত্রিয় এইসব করব? আমরা কেন বলবো না যারা ভালো চাকরি করছে তাদের একটা ভালো তারা ভালো পড়াশোনা করছে তারা ভালো চাকরি পাক? শিক্ষা আজকে কোন অবস্থায় চলে গেছে ভারতবর্ষের? আপনারা জানেন এশিয়া রিপোর্টে কি বলা হচ্ছে? এশিয়া রিপোর্টে বলা হচ্ছে ক্লাস 8 থেকে যারা পড়াশোনা করছে, ক্লাস 8-এর একটা স্টুডেন্ট, 25% স্টুডেন্ট মাতৃভাষায় নিজের বই পড়তে পারছে না ঠিকভাবে, ক্লাস 2 এর বই পড়তে পারছে না। 50% স্টুডেন্ট ক্লাস 5-এর অঙ্ক করতে পারছে না, যারা 14 থেকে 18 বছর বয়সের মধ্যে রয়েছে। তো আমাদের শিক্ষাটাকে কোথায় নিয়ে গেছে গত 10 বছরে এই সরকার? শুধু 10 বছরে এই সরকারের নামে ব্লেম দেব না, আগেও যে সরকার ছিল তাদেরও একটা দায়বদ্ধতা ছিল, তারাও 60 বছর রাজত্ব করেছে, এটাকে অস্বীকার করা যায় না। কিন্তু শিক্ষাটাকে নতুন যে সরকারই আসুক না কেন, এনডিএ আসুক বা ইন্ডিয়া সরকার আসুক, শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। শিক্ষা ছাড়া কোনো আর অল্টারনেটিভ নেই। এটা প্রথম প্রাথমিকতা হওয়া উচিত যে নতুন সরকার আসবে তাদের কাছে। এবং আমরা কিন্তু প্রশ্ন আমাদের চালিয়ে যাব। আমাদের প্রশ্ন আরো কঠিন হবে, আরো বুলন্দ হবে। আমরা একদম প্রশ্ন করব। এই যে ইস্তেহার ওরা দিয়েছে ভোটের আগে, যে ইস্তেহারে বলা হয়েছে যে আমরা কি কি করব, সেই ইস্তেহার ধরে ধরে আমরা প্রশ্ন করব। এবার আমরা প্রশ্ন করার অধিকার থেকে আর বেরোবো না। আমাদেরকে অনেক সময় ডমিনেট করা হয়েছে, বহুবার আমরা আতঙ্কিতও ছিলাম যে আমাদের হয়তো চ্যানেলগুলোই চালাতে পারবো কিনা, যেভাবে দিনের পর দিন এফআইআর হয়ে যাচ্ছে, দিনের পর দিন ইউটিউব চ্যানেলে যারা চ্যানেল চালাচ্ছে তাদের এগেনস্টে এফআইআর হচ্ছে, তাদের চ্যানেল ডিলিট করে দেওয়া হচ্ছে। যারা শুধুমাত্র কোনো একটা পক্ষের কথা বলছে তাদের কথাগুলোই রাখা হচ্ছে, বিরোধী স্বরকে একদম দুর্বল করে দেওয়া হচ্ছিল। আজকে তো আমরা অন্তত চাইবো যে আমাদেরকে একটা পরিষ্কার প্রশ্ন করার জায়গা করে দেওয়া হোক। আজকে যদি এই মানুষ বুঝতে শিখেছে, তো মানুষ যে শুধুমাত্র ধর্মের জন্য ভোট দিচ্ছে না, মানুষ বুঝে ভোট দিচ্ছে, এটা সোশ্যাল মিডিয়ার কন্ট্রিবিউশন রয়েছে, এটাকে অস্বীকার করা যাবে না।
ছোট বড় বিভিন্ন মাপের সংস্থা, ছোট ছোট ইউটিউব চ্যানেল, তারা তাদের ভাবনাগুলো তারা বিভিন্নভাবে ফ্যাক্ট চেক করে বিভিন্নভাবে মানুষের মধ্যে তুলে ধরেছে। তারা তাদের সামর্থ্যের মতো মানুষের কাছে রিচ করতে পেরেছে এবং মানুষ রিয়েলিস্টিক ব্যাপারটাকে বুঝতে পেরেছে যে মেন স্ট্রিম মিডিয়া যেগুলো বলা হচ্ছে আর বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে একটা পার্থক্য রয়েছে এবং মানুষ সেই পার্থক্যকে উপলব্ধি করে এবারে ভোট দিয়েছে। এবারে শুধুমাত্র রাম মন্দির ইস্যুতে ভোট দেয়নি। যদি রাম মন্দির ইস্যুতেই ভোট দেওয়া হতো তাহলে উত্তরপ্রদেশে আমরা চলে আসি। এবার উত্তরপ্রদেশের রেজাল্ট আমরা আপনাকে কারেন্ট আপডেট দেখাই। উটিটা কনস্টিটিউয়েন্সির মধ্যে অখিলেশ যাদবের পার্টি মানে এসপি সমাজবাদী পার্টি 36টায় লিড করছে, বিজেপি সেখানে ট্রেলিং করছে, বিজেপি 34টা সিটে লিড করছে। আর আপনি যদি ইন্ডিয়া গঠবন্ধন দেখেন, ইন্ডিয়া গঠবন্ধনে কংগ্রেস তার সঙ্গে 7টা মানে 36 আর সাথে হচ্ছে আপনার 43টা সিটে ইন্ডিয়া গঠবন্ধন রয়েছে। মানে ইন্ডিয়া গঠবন্ধন 80টার মধ্যে 43টায় ইন্ডিয়া জোট রয়েছে। আর বিজেপি এবং বাকি দলগুলো নিয়ে আরএলডি এএসপি কে নিয়ে 37টা। মানে উত্তরপ্রদেশেও কিন্তু রাম মন্দিরের হাওয়া চলেনি। আর এটা খুব স্বাভাবিক। রাম মন্দিরে রাম আমাদের আমাদের পরমাত্মা, আমাদের পরম পূজ্য, তিনি ধর্মের নামে চলে আসবেন এটা হতে পারে না। আমাদেরকে বিভিন্ন আমরা পোস্টার দেখেছি যে মোদিজি ভগবান রামকে হাত ধরে নিয়ে যাচ্ছে, মানে ঈশ্বরের থেকেও তাকে রাম মানে তাকে বড় করে দেওয়া হয়েছে, জগন্নাথ মহাপ্রভুর থেকেও তাকে বড় করে দেওয়া হয়েছে, বলছে জগন্নাথ মহাপ্রভু তার ভক্ত। এইসব মানুষ এগুলোকে সহ্য করেনি, এটা তার পরিষ্কার প্রমাণ যে ধর্মকেও এরা অপব্যবহার করেছে। আপনারা জানেন আদি শঙ্করাচার্যের ভাবধারায় যে শঙ্করাচার্য আশ্রম রয়েছে তারাও এই রাম মন্দিরের প্রতিষ্ঠাটাকে নিয়ে তারা যদিও সমর্থন করেছে কিন্তু প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে তারা ভীষণভাবে প্রতিবাদ করেছিল। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক মোদি হাওয়া মোদি লাহার এইসব করে সমস্তভাবে মানুষের বিভিন্ন অনুভূতিগুলোকে তছনছ করে দেওয়া হয়েছে। চাকরির কথা বলা হয়নি, শিক্ষার কথা বলা হয়নি, স্বাস্থ্যের কথা বলা হয়নি। করোনার সময় আমাদেরকে ঘন্টা বাজানোর কথা বলা হয়েছে, থালা বাজানোর কথা বলানো হয়েছে, আমাদের নোটবন্দি করানো হয়েছে। নোটবন্দির সময় সেই সমস্ত কালো টাকা দেশের মধ্যে ফিরে এসেছে। কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে শুনতে পারবো যে হ্যাঁ, নেতাজির দেশ, স্বামী বিবেকানন্দের দেশ, অরবিন্দের দেশ, ক্ষুদিরামের দেশ ভারতবর্ষ আজ সত্যি একটা ডেমোক্রেটিক দেশ হয়ে রয়েছে। এটাই কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো মানুষের দ্বারা পরিচালিত নয়। আপনি দেখুন বিজেপিতেও বিজেপি কথাটা বলা হচ্ছে না, মোদি সরকার, মোদি কি গ্যারেন্টি। আপনি যত প্রচার দেখবেন সব এইভাবে। কেন? একটা দল চালাচ্ছে না, একটা ব্যক্তি চালাচ্ছে, একটা ব্যক্তি কেন্দ্রিক সংগঠন হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিশ্চয়ই মানুষ বিচার করেছে এবং তার জন্য এটা এই ধরনের এবং এটা একটা উচিত শিক্ষা হলো, আগামী দিন ইতিহাস তৈরি করবে ভারতীয় গণতন্ত্রে। যে যদি কোনো ব্যক্তির পূজা করা হয়, সেই ব্যক্তি নিজেকে বলছে আমি ভগবানের অবতার, মানুষ কি বললো আমার কিছু এসে যায় না, আমি ভগবানের অবতার। এই ধরনের কথা মানুষ যে সঠিকভাবে নেয়নি এটা তার ভোটে প্রকাশ পেয়েছে। মানুষ তার বিচার করছে এবং তার ফলাফলের মধ্যে অনেকটা নিশ্চিত হয়ে যাওয়া যাচ্ছে যে এই ধরনের রেজাল্ট রয়েছে। চলুন আপনাদেরকে আমি কারেন্ট আপডেট দিই। বর্তমানে দেখাচ্ছে বিজেপি লিড করছে 239টা সিটে, 272টা সিট পেলে 273টা সিট পেলে মেজরিটি হয় সরকার গঠনের জন্য। সেখানে কিন্তু ট্রেল করছে বিজেপি 239টা। এবার দেখতে হবে এনডিএ গঠবন্ধন বা এনডিএ জোট নিয়ে বিজেপি সরকার করতে পারলেও করতে পারে, কিন্তু খুব টাফ ফাইট হচ্ছে, এটা অস্বীকার করার নয়। কংগ্রেস 2019-এ অত্যন্ত খারাপ ফল করেছিল, 55টার মতো সিট পেয়েছিল। কংগ্রেস অলমোস্ট ডবলের কাছাকাছি পাচ্ছে, এখনো পর্যন্ত 94টায় লিড করছে। সমাজবাদী পার্টি তো একদম বিজেপিকে ওদিকে যথেষ্ট নাস্তানাবুদ করে দিয়েছে, দেখা যাচ্ছে 35টায় সমাজবাদী পার্টি লিড করছে। তৃণমূল কংগ্রেস, এখানে আমি বলবো যে তৃণমূল কংগ্রেসকে নিয়ে একটা প্রচার, একটা খারাপ প্রচার বারবার আমরা দেখেছি যে সন্দেশখালিকে নিয়ে বিভিন্ন রকমের প্রচার করা হয়েছে। বিভিন্ন জায়গায় রাজনৈতিক মানে ছোট বলবো না, যেহেতু এটা আমরা এখনো বিচারাধীন বিষয়, ছোট কি বড় সেই বিষয়ে ধরছি না, কিন্তু আমরা তো দেখতে পেয়েছি যে সন্দেশখালি এটা একটা রাজনৈতিক প্রোপাগান্ডা ছিল।
যদি রাজনৈতিক প্রপাগান্ডা না হতো তাহলে সন্দেশখালীর রেজাল্ট আশা অনুরূপ হতো, সন্দেশখালীর মানুষজন তার মানে আমরা ধরে নিতাম যে বিজেপিকে সমর্থন করছে। চলুন আমরা দেখে নিই তৃণমূল কংগ্রেসের কি অবস্থায় রয়েছে বনগাঁ বসিরহাট কেন্দ্রে দেখুন 1,85,000 কাউন্টিং হয়েছে এখনো পর্যন্ত ভোটার, তার মধ্যে 1 লক্ষ ভোটে বসিরহাটে শেখ নুরুল ইসলাম লিড করছে। বসিরহাটে যদি আরো ডিটেলে দেখি আমরা দেখব রেখা পাত্র এখন 80,776টা ভোটে পিছিয়ে রয়েছে, মানে অনেক পিছিয়ে রয়েছে, আর জেতার সম্ভাবনা প্রায় নীল হয়ে গেছে এখানে। তো যদি রেখা পাত্র অতটাই মানবিকভাবে কাজ করেছে, মানুষের জন্য কাজ করেছে, বলা হচ্ছিল প্রথমে মোবাইল নিয়ে কাজ করে মোবাইল পেয়েছে, টাকা পেয়েছে 2000, পরে তিনি বললেন না তিনি আদর্শের জন্য করেছেন, ওখানকার মহিলাদের বাঁচানোর জন্য করেছেন। কিন্তু যদি সত্যি তাই হয়ে থাকে তো মানুষের কাছে তো অনেকটা সুযোগ সুবিধা ছিল যে এবারের সরকারকে, এবারের ওইখানকার লোকসভা কেন্দ্রের ভোটকে চেঞ্জ করা, মানুষের মানসিকতাও চেঞ্জ হতো, কিন্তু তা এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে তার মানে ওটা একটা ভাওতাবাজি ছিল। বিভিন্ন এলাকায় আমরা দেখেছি। আমরা চলুন আমরা দেখে নিই দিলীপ ঘোষ। আজকে সকালবেলাও একটা নিউজ চ্যানেলে আপডেট দিচ্ছিল যে দিলীপ ঘোষকে হারাবে এরকম কেউ নেই। চলুন আমরা দিলীপ ঘোষের রেজাল্টটা দেখি। দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে রয়েছে। এখানে দেখুন কীর্তি আজাদ লিড করছে। কীর্তি আজাদ 45,000 ভোটে লিড করছে। 45,000 ভোটে দিলীপ ঘোষ পিছিয়ে রয়েছে। 45,000 ভোটে দিলীপ ঘোষ পিছিয়ে রয়েছে। এবার এখান থেকে এগিয়ে যাওয়াটা খুব চ্যালেঞ্জিং হবে। চলুন আমরা দেখি ইয়েতে কি হচ্ছে। আমরা বালুরঘাট সুকান্ত মজুমদার, আপনারা যদি আজকে সকালেরও আপডেট দেখে থাকেন, ওদের একটা মার কাট ব্যাপার সবসময়। সুকান্ত মজুমদার একটা প্রচারে বলছে যে বিরোধীদের দেখে নেব, পুলিশদের দেখে নেব, মানে প্রশাসনকে ওরা ছাড়ছে না। প্রশাসন মানে বিভিন্ন রকমের তাদের শব্দ প্রয়োগ, এবং প্রশাসনকেও ছাড়েনি। তো সেক্ষেত্রে দেখুন বালুরঘাটে বিপ্লব মিত্র প্রায় 1 লাখ ভোটে লিড করছে, এবং সুকান্ত মজুমদার পিছিয়ে রয়েছে 1 লাখ ভোটে। তো এখানে তো সুকান্ত মজুমদার আমার মনে হচ্ছে যে আর জেতার কোনো সম্ভাবনা নেই। চলুন আমরা এবার একটুখানি দেখে নিই তমলুকে খুব ইন্টারেস্টিং একটা ফাইট হতে চলেছে। তমলুকে আমরা যদি একটুখানি দেখি, তমলুক কনস্টিটিউয়েন্সিতে কিন্তু মনে হচ্ছে বিজেপি এখন লিড করছে। আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে একদম খুলে নিই। ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখি আপডেটে কি দেখাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস 31টায় এখন লিড করছে। 31টায় তৃণমূল কংগ্রেস লিড করছে, বিজেপি লিড করছে 10টা, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লিড করছে 1টা। বন্ধু দেখুন এক্সিট পোল যে রিপোর্টগুলো দিয়েছিল, তার মানে আপনি ভাবুন ওই রিপোর্টগুলোর মধ্যে কতটা জল মেশানো ছিল। এর মধ্যে এরা কোনো ডেটা কোথাও থেকে কালেক্ট করেনি, শুধুমাত্র এটা একটা নিউজ রুম ম্যানেজমেন্ট হয়েছে এই ডেটা কোনোভাবেই। কারণ অ্যাটলিস্ট তো কোনো অংশে মিলবে। সব জায়গায় 25-26 করে ভোট বিজেপিকে দেওয়া হয়েছিল, উল্টোটা হচ্ছে রেজাল্ট। তাহলে এক্সিট পোলের রেজাল্ট এরকম হওয়ার কি মানে? যে একটা তো, তাহলে আমি একটা স্ট্যাটিস্টিশিয়ানের কথা বলছি, একটা বড় সংস্থা যারা কাজ করছে, তাহলে আর এক্সিট পোলের প্রয়োজনীয়তা কি? আগামী দিন এই প্রফেশনটাই তো বন্ধ হয়ে যাবে। কারণ নিউজ চ্যানেল, নিউজ মিডিয়া এক্সিট পোলকে তারা নিউজ রুমে বসে করে নেবে। সাধারণ মানুষও বুঝে গেছে যে এই এক্সিট পোল আর দেখার মতো জায়গায় নেই। তো বিজেপি যে 10টা সিটে লিড করছে, আমরা একটুখানি দেখে নিই বিজেপি কোন 10টা সিটে লিড করছে। আলিপুর দুয়ারে মনোজ টিগ্গা লিড করছে 7,000 ভোটে অলমোস্ট। দার্জিলিংয়ে রাজু বিস্তার লিড করছে। রাজু বিস্তার এখানে সিটটা মোটামুটিভাবে কনফার্ম হয়ে গেল, 35,000-36,000 ভোটে লিড করছে। খগেন মুর্মু 10,000 ভোটে মালদা উত্তর থেকে লিড করছে। খগেন মুর্মুর কিন্তু বেহরামপুরে ডক্টর নির্মল কুমার সাহা, বহরমপুরে ডক্টর নির্মল কুমার সাহা লিড করছে 1500 ভোটে। এখানে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী 4,000 ভোটে পিছিয়ে রয়েছে, এবং ইউসুফ পাঠান 1500 ভোটে পিছিয়ে রয়েছে। এখানে কিন্তু একটা অন্যতম ঘটনা ঘটতে চলেছে, এবং নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। আপনারা মনে রাখবেন বহরমপুর কিন্তু মুসলিম অধ্যুষিত এরিয়া,
এবং এখানে কিন্তু নির্মল কুমার সাহা ভারতীয় জনতা পার্টি থেকে 1500 ভোটে লিড করছে, ইউসুফ পাঠান 1500 ভোটে পিছিয়ে রয়েছে এবং অধীর রঞ্জন চৌধুরী 4800 ভোটে, মানে খুব টাফ কন্টেস্ট হচ্ছে। আর এই ধরনের কন্টেস্টই গণতন্ত্রে এক্সপেক্টেড। কেউ একতরফা ভোট পেয়ে যাবে তার মানে ব্যাপারটার মধ্যে খুব একটা মানে মানুষের তো ভাব প্রকাশ করা, মানুষ যেটা চাইছে সেটা প্রকাশ করার জায়গাটাই কোথাও থাকছে না। তো ঠিক আছে, কাঁটায় কাঁটায় টক্কর হোক, এবং এই ধরনের জেতার মধ্যেও আনন্দ আছে। যেই জিতবে খুব উচ্ছ্বাসিত হওয়ার জায়গা থাকবে যে আমি লড়াই করে জিতেছি, একতরফা জিতিনি। আমরা যদি দেখি এবার বনগাঁতে দেখুন শান্তনু ঠাকুর, আমরা দেখেছি যে সিএ এনআরসি এইসব নিয়ে মতুয়াদের ভোটকে সিএ লঞ্চ করে দেওয়া হয়েছিল এবং তাতে মতুয়াদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছিল, তাতে বিভিন্ন রকমের ডকুমেন্টস চাইছিল, যাতে সাধারণ মতুয়ারা খুব বিভ্রান্ত হচ্ছিল যে আমরা এখানে জন্মেছি, এখান থেকে আবার কেন ডকুমেন্টস দিতে যাব। তো তার জন্য বেশ খানিকটা চ্যালেঞ্জেস তৈরি হয়েছে, কিন্তু শান্তনু ঠাকুর 2 বছরের উনি সাংসদ, দুবারের সাংসদ, এবার তৃতীয়বার যে ভোটে দাঁড়িয়েছেন এবং তিনি প্রতিমন্ত্রীও ছিলেন, জাহাজ প্রতিমন্ত্রী। তিনি 17,000 ভোটে এখন লিড করছেন, 17,000 ভোটে লিড করছেন। ওনার এগেনস্টে ছিলেন তৃণমূলে বিশ্বজিৎ দাস 17,000 ভোটে প্রায় পিছিয়ে রয়েছে। তো এখানে শান্তনু ঠাকুরের লিডিং রয়েছে। আমরা যদি দেখি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সদ্য একদম নিজের চাকরি থেকে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে বিচারপতি পদ থেকে বেরিয়ে গিয়ে উনি একদম তমলুক একটা কনফার্ম সিটে উনি লড়াই করার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং সেখানে মমতা ব্যানার্জি একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন যে আমি ওনার এগেনস্টে একজন ছাত্রকেই দাঁড় করাবো এবং ছাত্রের সঙ্গে ছাত্রদের ভবিষ্যৎ উনি নষ্ট করছেন, ছাত্রকেই ওনার এগেনস্টে দাঁড় করাবো। এবং সেই দাঁড় করানোটা আমার টু সাম এক্সটেন্ট মনে হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একটা হাই স্টেচারের লোক, সেখানে যদি তাকে টাফ ফাইট, মাত্র 5,000 ভোটের লিড রয়েছে, তো এটা খুব চ্যালেঞ্জিং। তো 5,000 ভোট একটা 20-21,000 ইলেকটোরের কনস্টিটিউয়েন্সি থেকে 5,000 ভোট কাউন্ট মানে লিড খুব একটা বড় লিড নয়। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিন্তু এখানে টাফ ফাইট দিতে হচ্ছে দেবাংশুর সঙ্গে। দেবাংশুকে বিভিন্নভাবে শব্দ প্রয়োগ করে উনি কটাক্ষ করেছিলেন, নিজেকে গোখরো সাপ, বিভিন্ন রকমের সাপ বলেছিলেন, বিভিন্ন নিউজ চ্যানেলের রিপোর্টারদের তিনি অকথ্য ভাষায় কথাও ব্যবহার করেছিলেন এবং আচরণের মধ্যে একটা উগ্রতা আমরা দেখেছিলাম। কিন্তু দেবাংশুর সঙ্গে এখন লড়াইয়ে দেখা যাক হাড্ডি এই ফাইটের মধ্যে। আচ্ছা, সিপিএম এর মধ্যেও এখানে ছিল সায়ন ব্যানার্জি, খুব একদম ভালো, পড়াশোনায় ওকালতি করছে, ভালো ছেলে, পরিশ্রমী ছেলে। সিপিএম তার নতুন ছেলেকে দাঁড় করিয়েছিল, তো 8,000 ভোট পেয়েছে এখনো পর্যন্ত। সায়ন কিন্তু পিছিয়ে আছে অনেকটা ভোটে, সায়নের জেতার চান্সটা অনেকটাই কম। চলুন আমরা একটু যাদবপুরটা দেখে নিই, যাদবপুরে কি হচ্ছে। আচ্ছা, যাদবপুরের আগে আমি কাঁথি দেখে নিই। কাঁথিতে আমরা একটু দেখে নিই, কাঁথিতে শুভেন্দু অধিকারী তার ভাইকেই দাঁড় করিয়েছে। ভাই